আমি সঙ্গীতা মুখোপাধ্যায়, বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনে অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফির। আচ্ছা, ক্লাস 7কে আমি তোমাদের নদী, ভূগোলের নদী এই চ্যাপ্টারটা পড়াবো। আচ্ছা, দেখো তোমাদের বইয়ের যে প্রথম ইন্ট্রোডাকশানে আছে অনেক কিছু গল্পের মাধ্যমে পড়িয়েছে, শিখিয়েছে, তো সেগুলো একটুখানি তোমরা পড়ে নেবে। আচ্ছা, আমি কতগুলো মেন জিনিসগুলো তোমাদের পড়িয়ে দেবো, আর কিছু কোশ্চেন দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এগুলো থেকে বইয়েই আমি পড়াবার সময় বলে দেবো, ওখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। প্রথম নদী। হ্যাঁ, নদী পড়তে গেলে তোমাদের যেটা জানতে হবে যে নদী কী, হ্যাঁ, নদী কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা সবাই দেখেছি, আমাদের প্রত্যেকেই আমরা ছোট থেকে নদীর সঙ্গে পরিচিত, নদী দেখেছি। হ্যাঁ, যেমন তোমাদের আশেপাশে তোমরা দেখেছো দামোদর নদ, হ্যাঁ, তারপর অজয় নদ, গঙ্গা, তারপর আরও অনেক নদী আছে, যেমন তোমার কংসাবতী, রূপনারায়ণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের এগুলো নদ নদী। তোমরা দামোদর নদী তোমাদের মোটামুটি অনেকেই দেখেছো, বেশিরভাগ ছেলেমেয়েরাই দেখেছো। তো তোমাদের মনে হতেই পারে যে এই যে নদীর জলধারা, এটা কোথা থেকে আসছে, কোথায় বা এর সৃষ্টি হচ্ছে, কোথায় গিয়ে মিশছে, এগুলো আজকে আমি একটু আলোচনা করব। প্রথমে তোমাদের জানতে হবে যে নদী কাকে বলে। দেখো, নদী কাকে বলে তোমাদের বইয়েও একটা সংজ্ঞা আছে, এই যে পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে, তখন নদীর সৃষ্টি হয়। মানে এটাই অ্যাকচুয়ালি নদীর সংজ্ঞা। যদি তোমাদের প্রশ্ন আসে নদী কাকে বলে, তখন তোমাদের এই বইয়ের এই সংজ্ঞাটা লিখলেই হবে। কি বলেছে না, পার্বত্য অঞ্চলের বিভিন্ন দিক থেকে প্রবাহিত। হ্যাঁ, যেমন আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি, দেখো এই যে পাহাড় পর্বত, এই যে পর্বতগুলো বা পাহাড়, যাই হোক, এখানে দেখো আমরা জানি পর্বতের ওপরে বরফ জমে থাকে। হ্যাঁ, এখানে খুব ঠান্ডা, তাই এখানে যখন একটু টেম্পারেচার বেশি হয় গ্রীষ্মকালে, তখন এই বরফের যে ইয়েগুলো, ধারাগুলো, এগুলো পরপর মানে গলে জল হয়ে এরকম বিভিন্ন দিক থেকে স্রোতে, ছোট ছোট ঝোড়ার মতো স্রোতে একসঙ্গে এসে মিলিত হয়। হ্যাঁ, এটা পার্বত্য অঞ্চল থেকে ক্রমাগত সমভূমির দিকে এসে একসঙ্গে যত অনেক জলধারা মেশে সেটা তত চওড়া হয়ে যায় এবং আরও জল বেশি তার মধ্যে থাকে, সেটা নদীর আকারে এসে সমভূমি দিয়ে, মালভূমি সমভূমি দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে। সেটাই সংজ্ঞায় বলেছে যে পার্বত্য অঞ্চলের বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে ছোট ছোট জলধারাগুলো, এই যে ছোট ছোট যে জলধারা আমরা দেখিয়েছি, এই ছোট ছোট জলধারাগুলো পার্বত্য অঞ্চলের বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে যখন পরস্পর মিলিত হয়ে, দেখো এখান থেকে এসে মিলিত হচ্ছে, এদিক থেকে এসে মিলিত হচ্ছে, এদিক থেকে এসে মিলিত হচ্ছে ভূমির ঢাল অনুসারে। সবসময় এটা উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের দিকে প্রবাহিত হবে, স্থানের দিকে বয়ে চলে, তখন নদীর সৃষ্টি হয়। এই গেল নদীর সংজ্ঞা। তাহলে তোমরা নদী কাকে বলে ভালো করে মুখস্থ করে নেবে। হ্যাঁ, কারণ সংজ্ঞাটা আসতে পারে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নদীর উৎস। হ্যাঁ, আমরা যেটা বলি উৎস মানে হচ্ছে সোর্স কোনো জিনিসের। হ্যাঁ, নদী কিভাবে সৃষ্টি হয় বা উৎস কাকে বলে। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বা সোর্স বলে। ওই যে দেখালাম পার্বত্য অঞ্চলে বরফ গলা জল থেকে নদীর সৃষ্টি হয়। আবার অনেক সময় মালভূমি অঞ্চলে যেখানে খুব বৃষ্টি হয় সেখান থেকেও নদীর সৃষ্টি হয়, বা কোনো উঁচু স্থানে হ্রদ বা হিমবাহ গলে হ্রদের সৃষ্টি হয়, সেইখান থেকেও নদীর সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে যেখান থেকে নদীর সৃষ্টি হয় তাকে বলে নদীর উৎস। মনে থাকবে, খুব ভালো করে পড়বে নদীর উৎস কাকে বলে। সাধারণত পাহাড়, পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। তাহলে উৎসটা কোথায় কোথায় হয়? পাহাড়, পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। কারণ উঁচু জায়গায় বরফ গলে জল হয়ে নিচের দিকে প্রবাহিত হয়, উঁচু জায়গায় বেশি বৃষ্টি হলে সেইখান থেকে সেগুলো নিচের দিকে প্রবাহিত হয়, দিয়ে নদীর সৃষ্টি হয়।
গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক যে গুহা আছে, হ্যাঁ, গোমুখ, গরু মুখের মতো দেখতে, জন্য গোমুখ বলা হয়, থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। খুব ভালো করে এটা মনে রাখবে। গঙ্গা কোথা থেকে তৈরি হয়েছে? গঙ্গার উৎস হচ্ছে গঙ্গোত্রী এটা সবাই হিমালয়ে, হ্যাঁ, হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ। হিমবাহ মানে জানো তোমরা, বিশাল বড় বরফের স্তূপ, হ্যাঁ, অনেক বড়, কিলোমিটার কিলোমিটার বিস্তৃত। সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, এবার উৎস তো হলো পাহাড়, পর্বত, মালভূমি। এবার নদী কোথায় পড়ে, শেষ হয় কোথায়, মিশে যায় কোথায় না, কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে। নদীর সেই জায়গাকে বলা হয় মোহনা বা কনফ্লুয়েন্স। মনে থাকবে। তাহলে নদী যখন কোনো সাগর, মহাসাগর, উপসাগর, জলাশয়, হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে, তখন তাকে বলা হয়, সেই জায়গাকে নদীর মোহনা বলা হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। তাহলে গঙ্গা নদীর মোহনা কোনটা না, বঙ্গোপসাগর। তাহলে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা, আর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। মনে থাকবে। এই যে সুন্দরবনের কাছে গিয়ে মিশেছে দেখো গঙ্গা, হ্যাঁ, এটা হচ্ছে মোহনা বলা হয় গঙ্গা। সুন্দরবন আমরা বেড়াতে যাই অনেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রবাহমান জলধারা। হ্যাঁ, অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে, মানে উঁচু থেকে নিচু, ভূমির ঢাল মানে উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, বয়ে চলে। আরও কতগুলো তোমাদের আমি বই থেকে বলে দিচ্ছি, কতগুলো শব্দ যেটা নদী পড়তে গেলে তোমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে 1 নম্বর ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা ইংরাজিতে যেটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। ধারণ অববাহিকা। দেখো, এটা কথাটা শুনে তোমাদের বোঝা যাচ্ছে যে ওটা আসলে নদীর ধারণ। আচ্ছা, উঁচু পাহাড়ি, তোমাদের একটা গল্পের মাধ্যমে এই ধারণ অববাহিকাটা বুঝিয়ে দিয়েছে, আর এখানে আমি ইয়েটা বলে দিচ্ছি কাকে বলে। উঁচু পাহাড়ি অঞ্চলের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে পর্বতের পাদদেশে এসে নদী তৈরি করে। আমি যেটা আগে দেখালাম যে উঁচু পার্বত্য অঞ্চলে অসংখ্য ছোট ছোট জলধারা। তোমাদের একটা ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই ছবিটা আমি এঁকেছি। এই যে উঁচু পার্বত্য অঞ্চলে অসংখ্য ছোট ছোট এই যে জলধারা, এগুলো কি হচ্ছে একসঙ্গে চারিদিক থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছে। হ্যাঁ, আবার কি হচ্ছে, কিছু দূর গিয়ে এখান থেকে আবার কিছু চলে যাচ্ছে বেরিয়ে অন্যদিকে। এই যে টোটাল এরিয়াটা, হ্যাঁ, যে ছোট ছোট নদী যেখান থেকে আসছে, বা নদীর এই শাখা নদীগুলো, নদী থেকে বেরোয় যেগুলো শাখা নদী, সেগুলো যেখানে যাচ্ছে, তারপর মোহনা, উৎস, এই টোটাল এরিয়াটা, এইগুলোকে বলা হয় তোমার ধারণ অববাহিকা। দেখো, উঁচু পাহাড়ি অঞ্চলের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে পর্বতের পাদদেশে এসে নদী তৈরি করে। পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে। তাহলে ধারণ অববাহিকা বলতে বুঝতে পারছো, পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত, পাদদেশ মানে পর্বত থেকে যেখানে সমভূমি শুরু হচ্ছে, পর্বত যেখানে শেষ হয়ে সমভূমি শুরু হচ্ছে, সেটাকে বলা হয় পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে, সেই অঞ্চলটাই হচ্ছে ধারণ অববাহিকা। খুব ভালো করে পড়বে এটা। নদীর ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ অববাহিকা কাকে বলে। তাহলে পুরো পার্বত্য অঞ্চলেই এটা দেখা যায়, যে যে জায়গার জল মূল নদীতে এসে মিশছে সেটাকেই বলে ধারণ অববাহিকা। আচ্ছা, এবার হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে? ওয়াটার শেড। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় ওয়াটার শেড। দেখো, একটা বই যদি তুমি এরকম একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে একটা বইকে যদি তুমি উল্টে দাও, আর এই যে মাঝের উঁচু অংশটা, হ্যাঁ, এই ধরো দুদিকে দুটো নদী প্রবাহিত হচ্ছে, আর এই মাঝখানে একটা উঁচু অংশ দিয়ে ওটা আলাদা দুটো নদী।
এই 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 যে উঁচু অংশটা, এটা যেন দুটো নদীকে বিভাজন করেছে। এই অঞ্চলটাকে বলা হয় জলবিভাজিকা। বুঝতে পেরেছো? দেখো খুব সুন্দর একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। দেখো এবার সংজ্ঞাটা দেখো। দেখো এই যে জলটা উঁচু অংশটা থেকে দুদিকে ঢাল বরাবর গড়িয়ে যাবে। আচ্ছা, এই উঁচু অংশ থেকে দুদিকে এই দুদিকে যদি জলটা গড়িয়ে যায়, হ্যাঁ, দুটো দিকে, তাহলে কি হয়, মাঝের যে উঁচু অংশটাকে বলা হয় জলবিভাজিকা। কেমন, যে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। তাহলে জলবিভাজিকার সংজ্ঞাটা কি? কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাকেই বলা হয় জলবিভাজিকা। জলবিভাজিকা বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। এই যে জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া যে জল, সেগুলো ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। আচ্ছা আচ্ছা, জলধারাগুলো যখন একটা নদীতে মিলিত হয়, সেই জলধারাগুলোকে মূল উপনদী বলা হয়। আচ্ছা, উপনদী শাখা নদীটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের এখানে নেক্সট ইয়েতে। দেখো, এটা উপনদী শাখা নদী নিয়েই আলোচনা করা আছে। উপনদী হচ্ছে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে। এই যে উৎস থেকে সৃষ্টি হয়ে হ্যাঁ, কোনো নদী যখন এই যে অন্য কোনো নদীতে মেশে, তখন তাকে বলা হয় উপনদী। মনে থাকবে। যেমন যমুনা, এখানটা ভালো করে পড়বে উপনদী কাকে বলে। উপনদী উদাহরণ অবশ্যই করবে। যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলো গঙ্গার উপনদী। তাহলে গঙ্গার উপনদী কোনগুলো? যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলো। দেখো এখানে একটা ছোট করে ছবি দিয়ে দিয়েছি, আমি একটা এঁকেওছি ছবি। আর এই যে ছোট ছোট অসংখ্য নদী এসে একটা নদীতে মিশছে, যে অ্যারো দেওয়া আছে, তার মানে এইগুলো কি সব ছোট ছোটগুলো উপনদী। কোন নদীটার উপনদী? না, এই যে মেন নদীতে যাতে মিশছে তার উপনদী। হ্যাঁ, এরকম গঙ্গায় অনেক অসংখ্য এই যে উপনদী, কোশি, ঘরঘরা, গণ্ডক, এগুলো সব গঙ্গায় এসে মিলিত হয়েছে। আচ্ছা, আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও মেশে, তাদের শাখা নদী বলে। আবার মূল নদী থেকে যেগুলো বেরিয়ে যায়, হ্যাঁ, যেমন এই ছবিটা দেখো, হ্যাঁ, এই যে মূল নদী থেকে আবার কিছু নদী এরমভাবে বেরিয়ে গেছে, হ্যাঁ, এইগুলোকে আবার শাখা নদী বলে। কার শাখা নদী? না, এই মূল নদীটার শাখা নদী। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। গঙ্গার যেন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। গঙ্গার চলে গেছে পদ্মা হয়ে বাংলাদেশে, আর এদিকটা ভাগীরথী, হুগলি হয়ে আমাদের পশ্চিমবঙ্গে দিয়ে গেছে। তাহলে গঙ্গার ওটা শাখা নদী। দেখো হাতটাকে এইভাবে দেখিয়েছে, কি সুন্দর একটা উদাহরণ। হ্যাঁ, উপনদী হচ্ছে এই আঙুলগুলো এসেছে চারিদিকে, এই নদীতে মিশেছে। আর শাখা নদী হচ্ছে উল্টো, এই মূল নদী থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা, আর একটা ছোট ছোট সংজ্ঞা কিছু দেখো করে রাখো। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে নদীর উপত্যকা বলে। তাহলে নদী উপত্যকা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই যে ছবিটা এঁকেছি দেখো, এই উৎস থেকে মোহনা, এখানে উৎস, এটা মোহনা, নদী যেখানে পড়ছে, এইগুলো যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই অংশগুলোকে বলা হয় উপত্যকা নদীর, রিভার ভ্যালি ইংরাজিতে। আচ্ছা, নদী অববাহিকা, হ্যাঁ, ওটা ছিল ধারণ অববাহিকা, এবার হচ্ছে নদী অববাহিকা। নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদীর অববাহিকা বা রিভার বেসিন বলা হয়। তাহলে নদী অববাহিকা হচ্ছে যে নদী তার উপনদী, শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। আর ধারণ অববাহিকা কী ছিল? শুধু পাহাড়ি অঞ্চলে যে নদী, যে ছোট ছোট জলধারা এসে মিশছে মূল নদীতে, সেই অঞ্চলটুকু। আর নদী অববাহিকা হচ্ছে পুরো নদী যেখান থেকে শুরু হচ্ছে, যেখানে সাগরে পড়ছে, এই সমস্ত এরিয়াটাকে নদী অববাহিকা বা রিভার বেসিন বলে। যেমন অ্যামাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। পাশাপাশি
প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। হ্যাঁ, দেখো দোয়াব, দোয়াব মানে আব মানে হচ্ছে জল। হ্যাঁ, পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে, এই যে দুটো নদী পাশাপাশি যদি দুটো নদী যায় তার এই মধ্যবর্তী যে স্থান একে বলা হয় দোআব। হ্যাঁ, যেমন ভারতের গঙ্গা যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। আচ্ছা, আর কিছু ডেফিনেশন দেখো। অন্তর্বাহিনী নদী, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে। সাধারণত নদী দেখবে যে কোনো পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে দেশের বাইরে সাগরে সমুদ্রে গিয়ে পড়ে, যেমন বঙ্গোপসাগর, আরব সাগর, এছাড়া আটলান্টিক মহাসাগর বা উত্তর মহাসাগর এইসবে পড়ে। কিন্তু কিছু কিছু নদী আছে যারা দেশের মধ্যেই কোনো হ্রদ বা কোনো পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে ওইখানেই দেশেই কোনো জলাশয় বা হ্রদে পড়ে, তাকে অন্তর্বাহিনী নদী বলে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ইনল্যান্ড রিভার, যেমন ভারতের লুনি, হ্যাঁ উদাহরণটা করে রাখবে, ভারতের একমাত্র লুনিটা অন্তর্বাহিনী নদী। রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আন্তর্জাতিক নদী, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। ইন্টারন্যাশনাল রিভার, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র। সিন্ধু যেমন পাকিস্তান, ভারত, হ্যাঁ এই একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র ওদের যেমন তিব্বত, ভারত, তারপরে তোমার বাংলাদেশ, হ্যাঁ তারপর ইউরোপের রাইন, দানিউব, এগুলো সব আন্তর্জাতিক নদী। মনে থাকবে। আচ্ছা, আর কিছু ডেফিনেশন দেখো, তোমাদের বলে দিচ্ছি। দেখো, এবার নদীকে আমরা জলের যে সময়কাল নদীতে কেমন জল থাকে তা সেই অনুযায়ী কিছু ভাগে ভাগ করি। হ্যাঁ, আর ওগুলো হচ্ছে প্রবাহপাত অনুযায়ী ভাগ হলো। এটা হচ্ছে জল, যেমন যে নদীতে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় এবং তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল, এই নদীগুলিতে সারা বছর জল থাকে, এদের বলা হয় নিত্যবহ নদী। হ্যাঁ, তাহলে এটাও খুব ভালো। নিত্যবহ নামটা শুনে বুঝতে পারছো, ইংরাজিতে বলা হয় পেরেনিয়াল রিভার। নিত্যবহ মানে সারা বছর জল থাকে, যেমন গঙ্গা, হ্যাঁ তারপরে তোমার ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো কি আর সারা বছর, গ্রীষ্মকালেও জল শুকোয় না। কেন না, তারা উঁচু পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে। তাই বর্ষাকালে যেমন বৃষ্টির জল পায়, আর গ্রীষ্মকালে কি হয়, পাহাড়ের বরফ গলা জল এখানে এসে মেশে, তাহলে জল সারা বছর থাকে, তাকে নিত্যবহ নদী বলে। মানচিত্রে এগুলোকে নীল রঙের দেখানো হয়। আর অনিত্যবহ নদী কোনগুলো, যেগুলো মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। হ্যাঁ, শুধু বৃষ্টির জলেই যেগুলো সৃষ্টি হয়, এই দামোদর টামোদর এগুলো এই ধরনেরই নদী। যেমন ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে তো উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এগুলো সারা বছর জল থাকে না, গ্রীষ্মকালে দেখবে জল শুকিয়ে যায়। এগুলো এই ধরনের নদী, এগুলোকে বলে অনিত্যবহ নদী। হ্যাঁ, এগুলো কালো রঙে দেখানো হয়। হ্যাঁ, নাম শুনেই বোঝা যাচ্ছে নিত্যবহ, অনিত্যবহ। আচ্ছা, এবার আমি বলে দিই একটু নদীর কাজ। হ্যাঁ, নদীর কাজ কি কি। নদীর প্রধান হচ্ছে 3 রকমের কাজ করে। একটা হচ্ছে প্রধান কাজ, যেমন পার্বত্য অঞ্চল থেকে আমি যদি ধরি, পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। ক্ষয় কাজ কি না, নদী ও মূলত বয়ে যাওয়া জলধারা, নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে, এটাই নদীর ক্ষয় কাজ। বড় বড় পাথর, নুড়ি, এগুলোকে সব চূর্ণ করে এগিয়ে চলে, ভেঙে ফেলে। চূর্ণ করা মানে ভেঙে ফেলা, এটাকে নদীর ক্ষয় কাজ বলে। আর কি কাজ আছে, বহন। হ্যাঁ, এই সব নুড়ি, কাঁকড়, বালি, পলি সবই নদী স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, এটাকে নদীর বহন কাজ বলে। আবার কোথাও স্রোত কমে গেলে এইসব পদার্থ নদীর আশেপাশে জমা হয়, একে নদীর সঞ্চয় কাজ বলে। তাহলে 3টে প্রধান কাজ, নদীর 3টি প্রধান কাজ কি হলো, ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। মনে থাকবে। কোথায় বেশি ক্ষয় কাজ হয় না, পাহাড়ি অঞ্চলে, নদীর যেখানে স্রোত বেশি থাকে, হ্যাঁ নদী সেখানে ক্ষয় কাজ বেশি করে। আচ্ছা, আর বহন কাজও ওখানে করে। আবার যেখানে একটুখানি পর্বত থেকে নেমে গেল অথচ নদীর স্রোতটা মোটামুটি রইল, সেখানে বহন কাজও করে। আর যেখানে নদীর
একদম স্রোতের বেগ কমে যায়, হ্যাঁ, ধীরে ধীরে চলে, সেখানে নদীর সঞ্চয় কাজ বেশি করে। আচ্ছা, এবার তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নদীর 3টে প্রবাহ, উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ। সেখানে কিছু কিছু ভূমিরূপ আছে, এটা আমি নেক্সট দিন পড়াবো। হ্যাঁ, আজকে এইটুকুই থাক। পড়বে একটু ভালো করে, আর যেগুলো তোমাদের বোল্ড লেটারে আছে ওই ডেফিনেশনগুলো করবে। আর আমি তোমাদের কতগুলো কোশ্চেন বলে দিয়েছি, বা কোশ্চেনটা তোমাদের আমি ছবি তুলে এখানে দিয়ে দিচ্ছি, দেখো তোমরা করতে পারো কোশ্চেনগুলো, দেখো দেখে লিখে নেবে। আর এখন নদী কাকে বলে, নদীর উৎস ও মোহনা কাকে বলে, ধারণ অববাহিকা কী, জলবিভাজিকা কী, শাখা নদী ও উপনদী বলতে কী বোঝায়, নদী উপত্যকা কাকে বলে, নদী অববাহিকা বলতে কী বোঝো, অন্তর্বাহিনী নদী, আন্তর্জাতিক নদী কী, নিত্যবহ অনিত্যবহ নদী কাকে বলে, নদীর কাজ কী। আমি আর আলাদা করে পিডিএফে পাঠাচ্ছি না, দেখো ভিডিও থেকেই তোমরা এটা পুরো লিখে নিতে পারবে। আমি সুন্দর করে ভিডিওটা অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা স্টপ করে করেও করে নিতে পারো। এই কোশ্চেনগুলো করলে যতটুকু আমি পড়ালাম তার মধ্যে মোটামুটি কভার করবে। তবে নদীর কাজটা আমার দেওয়া হয় না, এটা নেক্সট দিন যখন নদীর কাজটা বলবো, উচ্চ গতি, নিম্নগতি, মধ্যগতি, তাতে দিয়ে দেবো। এখানেও করতে পারো যে নদীর কাজ কী কী, কয় প্রকার, হ্যাঁ, ক্ষয় কাজ, বহন কাজ ও সঞ্চয় কাজ, 3টে করবে। পরের দিন বাকি কোশ্চেন আর বাকিটা আমি পড়িয়ে দেবো। ভালো করে পড়বে তোমরা। হ্যাঁ, ঠিক আছে।